আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ভারী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে খুলনা এবং বরিশাল বিভাগের 7টি জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপকূলীয় বিভিন্ন এলাকায় জোয়ারের সময় পানি ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বাড়িঘরে পানি ঢুকে বিপাকে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। এছাড়াও দক্ষিণাঞ্চলের 10টি নদীর পানি 12টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। জোয়ারের প্রভাব আর টানা বৃষ্টিতে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে চিংড়ির ঘের, কাঁকড়ার খামার সহ ফসলের ক্ষেত এবং বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। এত পরিমাণ পানি নদী থেকে আসতেছে যে রাস্তাঘাট সব ডুবে গেছে। কাজ কামই বন্ধ, রাস্তায় বাঁধতেছে আর কি, রাস্তায় হেঁটে বেড়াতে আছে। প্রবল পানির চাপে ভোলায় শহর রক্ষা বাঁধ মেরামত করা যাচ্ছে না। ইলিশা সাজিকান্দিতে নতুন করে 40 মিটার বাঁধ ধসে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ঝালকাঠিতে বিষখালী নদীর বাঁধ না থাকায় শতাধিক গ্রাম সহ রূপা আমনের বীজতলা ও জমির ফসল ডুবে গেছে। এদিকে টাঙ্গাইলের সবগুলো নদ নদীর পানি বেড়েই চলেছে। বর্ষাটা গেল এখন পর্যন্ত মনে করেন কোনো কাম কাজে সাপলা বেচতালে খাই, পোলাফান দিকে না বেচতালে না খাইয়ে খাই। কাজকর্ম বন্ধ, আমরা অনেক দিন যাবৎ ইনকাম কামাই রুজি কোনো কিছু নাই। শরীয়তপুরে পদ্মার সুরেশ্বর পয়েন্টে পানি বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝিনাইদহ, নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। নুসরাত জাহান সিনথি, আরটিভি। একটু বৃষ্টিতেই ডুবে যায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। অলিগলি ছাপিয়ে ডুবিয়ে দেয় নগরের শান্তিনগর, রাজারবাগ, মিরপুর, ধানমন্ডি প্রধান সড়কও। প্রায় প্রতি বছরই সড়ক ও ড্রেন সংস্কার করা হলেও জলাবদ্ধতা কেন নিরসন হয় না, এমন প্রশ্ন এখন নগরবাসীর। বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী আর ছোট যানবাহনগুলো। এমন গুড়ি গুড়ি বৃষ্টি আরও 2-1 দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলে খেলা রাস্তার মধ্যে কোন জায়গায় গাতা আছে দেখা যায় না, যা জায়গায় গাতার মধ্যে পড়ে গেলে আমরা উল্টে যাই, প্যাসেঞ্জারের ক্ষতি হয়ে যায়, আমাদের গাড়ির ক্ষতি হয়। বৃষ্টি হইলে আমাদের ওই ফেলাকে পানি গেলে গাড়িটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে আমাকে নামিয়া ধাক্কাই সরণ লাগে, প্যাসেঞ্জার থাকলে তো নামাই দেওয়ান লাগে, আর কিছু করার নাই। তাহলে প্রতিনিয়ত দেখি রাস্তার কাজ চলতেছে, তারপরেও ওই আপনার রাস্তায় পানি জমে থাকে। আসলে এই কাজটা যদি পুরো পরিকল্পনা নিয়ে ভালোভাবে করা হয় তাহলে মনে হয় এই সমস্যাটা আর থাকবে না। বড় মৌসুমে ধানের বাম্পার ফলনের কারণে বাজার ভরে আছে চালে। করোনার কারণে আয় কমে যাওয়ায় মানুষ কিনছেও কম। এরপরও চালের দাম তো কমেইনি, বরং কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ঠিকঠাক থাকায় পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে মিল মালিকদের সিন্ডিকেট। নওগাঁ প্রতিনিধি আরিফুল ইসলাম সোহাগের সহায়তায় সেলিম মালিকের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। বড় মৌসুমের ধান ওঠা শেষে প্রতি বছরই কমে চালের দাম, তবে এবারের বাজারে চিত্রটা উল্টো। চালের দাম না কমে বরং বাড়ছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে 4 টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে কেজিতে 42 থেকে 43 টাকায়। 5 টাকা বেড়ে বিয়ার 28 বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকায়। মিনিকেট ও নাজিরশাল চালও কেজিতে বেড়েছে 2 টাকা করে। মোটা চাল বাড়ছে, মনে করেন 38 টাকা বিক্রি করতাম, বর্তমানে আমরা 42 টাকা 43 টাকা। আটার চাউল 40-42 টাকা ছিল, এখন 45 টাকা। দেশে কিন্তু ধান চালের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল উৎপাদন হচ্ছে, কিন্তু মেলারা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। রাজধানীর বাদামতলী বাজারের আড়তদাররাও বললেন চালের দাম বাড়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী উত্তরাঞ্চলের মিল মালিকদের সিন্ডিকেট। ধানের দাম কত আর বেশি, এখন যদি আপনার ছিল 1050 টাকা, তাহলে এখন মনে করেন 100 টাকা বেড়েছে। সেই 100 টাকার জন্য তার এখানে আপনাকে 6-7 টাকা বাড়েন। সরকার যে আমদানি করার জন্য খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা সময় বেশি জায়গাতে পর্যাপ্ত পরিমাণে চাল রেখা, মজুত রেখা তারা
1 কেজি প্রতি 1 টাকা করে বাড়ায়। তবে নওগাঁর মিল মালিকদের দাবি কোনো সিন্ডিকেট নয়, ধানের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। ধান সংকটে কিন্তু আমরা আজকে বাজার বেশি, ধান যদি পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে কিন্তু চালের দাম অটোমেটিকলি কম থাকতো। ঢাকা বা চিটাগাংয়ের ব্যাপারীরা যদি অতিরিক্ত মুনাফা লাভের চিন্তা করে, এই ক্ষেত্রটা আসলে মনিটরিং এর দরকার। দাম যে কারণেই বাড়ুক না কেন, ভুগতে হচ্ছে ক্রেতাদেরই। পরিবেশ চালাইতে তো এখন পুরাই হিমশিম খেয়ে যাইতে হচ্ছে। আমরা মানে এখন চলার জন্য মানে কোনো আমাদের কোনো ইয়ে নাই। এখন 35 টাকা খাইতাম, এখন 42 টাকা যদি কিনতে যাই, আমাদের তো এই দেশে এই ইনকামও নাই, আর কিছু না খাওয়ানো কঠিন সমস্যা হয়ে যায়। ন্যায্য মূল্যে সাধারণ মানুষের জন্য চাল নিশ্চিত করতে সরকারিভাবে মজুদ বাড়ানোর পরামর্শ দিল ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ। আমদানি বৃদ্ধি করে মজুদ গড়ে তোলার সাথে সাথে 10 টাকা মূল্যে এবং অন্যান্য কর্মসূচিতে সরকারকে অধিক পরিমাণ চাল সরবরাহ করতে হবে, তাহলে চালের মূল্য আবার যৌক্তিক পর্যায়ে নেমে আসবে। সেলিম মালিক, RTVি, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের এপিবিএনের 3 সদস্যকে 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য জেলা কারাগার থেকে র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। দুপুরে তাদের কারাগার থেকে নিয়ে যায় র্যাব। এর আগে জেলা সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই মামলায় ওসি প্রদীপ সহ পুলিশের 3 কর্মকর্তার রিমান্ডের 5ম দিন চলছে। গেল 6 আগস্ট সাবেক ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর 12 দিন পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে র্যাব। এর আগে এই মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত। মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে রিমান্ডার আসামি নেওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ডাক্তার কোর্টে প্রডিউসের আগে এখন নেওয়ার আগে আমরা করি, নেওয়ার পরে আমরা স্বাস্থ্য পরীক্ষা করাই এবং কোর্টে আবার যখন প্রডিউস করব তার আগে আমি স্বাস্থ্য পরীক্ষা করে ওই সার্টিফিকেট সহ কোর্টকে জমা দিই। 2000 কোটি টাকা পাচার মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীমকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সিআইডি 7 দিনের রিমান্ড চাইলে 3 দিন মঞ্জুর করে আদালত, জানিয়েছেন ঢাকা মেট্রো পশ্চিম বিভাগের সিআইডির এএসপি উত্তম কুমার বিশ্বাস। তিনি আরও জানান, শামীম এর আগে গ্রেপ্তার হওয়া টাকা পাচারের মূল অভিযুক্ত ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের সহযোগী। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানিয়েছেন, শামীমের বিরুদ্ধে ফরিদপুরে চাঁদাবাজি মামলাও রয়েছে। শামীম মোসাইফুলকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেল তাদের সাথে তাদের সহযোগীরা মিলে 2000 কোটি টাকার মানি লন্ডারিং করেছে বলে এই মামলা হয়েছে। তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমাদেরকে কারা এই টাকা জোগাড় করার আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা। তারা আদালতে গিয়ে কিছু লোকের নাম প্রকাশ করেছে, যার মধ্যে এই ছেলেটার নাম ছিল। তাকে গতকাল উত্তরা 12 নম্বর সেক্টর এলাকায় পেয়ে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 46 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3907 জনে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 2265 জন। মোট শনাক্ত 2,92,625 জনে। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 2,952 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,75,567 জনে। করোনা ভাইরাস শিগগিরই চলে যাবে বা চলে যাচ্ছে এমন মনে করার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। জীবন জীবনকার প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজশাহী সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী। সংক্রমণ একটা নির্দিষ্ট পর্যায়ে রয়েছে, বাড়ছেও না আবার কমছেও না। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তুলনা করলে বাংলাদেশের তুলনামূলক অবস্থা ভালো হলেও আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। ইউরোপের বিভিন্ন দেশ, নিউজিল্যান্ড, স্পেন সহ অনেক দেশে দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গেছে। যে কোনো সময় পরিস্থিতির অবনতি কিংবা দ্বিতীয় ওয়েভ শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সেক্ষেত্রে করোনা শীঘ্রই চলে যাচ্ছে এমন মনে করার কোনো কারণ নেই। এমন ভেবে স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা প্রদর্শন বিপর্যয়ের ঝুঁকি বাড়াতে পারে। জীবন জীবিকার প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। 1.5 বছরের মধ্যে নাগরিক বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রকল্প পরিদর্শন করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দ্রুত চুক্তির মাধ্যমে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। এই প্ল্যান্ট থেকে দৈনিক 36 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। শাকিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর উত্তর সিটির বর্জ্য অপসারণের নির্ধারিত স্থান আমিনবাজার ল্যান্ডফিল্ডে বর্তমানে 5 কোটি টন বর্জ্য মজুদ আছে, যার সাথে প্রতিদিন 3000 মেট্রিক টন নতুন বর্জ্য যোগ হচ্ছে। বর্জ্য শোধনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এই বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই প্ল্যান্ট থেকে উন্নত বিশ্বের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ডেইলি যে পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে সেটাও যেমনিভাবে নিষ্পত্তি করা হবে, তেমনিভাবে এখান থেকেও আপনার কিছু কিছু বর্জ্য রেগুলার নতুন বর্জ্যের সাথে মিক্স করে তারা ইনসিনারেট করে ফেলবেন, পোড়াইয়ে ফেলবেন। যেদিন আমরা তাদের সাথে চুক্তি হবে এরপর থেকে 18 মাসের ভিতরে তাদেরকে এখানে প্ল্যান্ট স্থাপন করতে হবে। উত্তরের মেয়র জানান, প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য থেকে 36 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। বিদ্যুৎ বিভাগ ট্যারিফ নেগোসিয়েশন করবে, যে কোম্পানি বিদ্যুৎ তৈরি করবে তাদের সাথে। আমাদেরকে দিতে হবে আনইন্টারাপ্টেড ময়লা এবং জায়গা। সেই প্রক্রিয়াতে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এর আগে উত্তর সিটির ব্যবহৃত গাড়ি রক্ষণাবেক্ষণ পরিদর্শন করে মেয়র বলেন, গাবতলীর পশুর হাটের পাশে বেদখল জায়গা পুনরুদ্ধার করে দ্রুত কারওয়ান বাজারকে স্থানান্তর করা হবে। 52 একর জমি যারাই দখল করেছেন কিনা ওনাদের দিন শেষ। এই 52 একর জমি কিন্তু খুব শীঘ্রই আমরা পুনরুদ্ধার করে আমাদের সিটি কর্পোরেশনের যে পরিকল্পিত প্ল্যান আছে সেটি দ্বারাই কিন্তু এখানে কাজটা হবে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। সিঙ্গলার সফরে বাংলাদেশ ভারত অমীমাংসিত সমস্যার আশু সমাধান দেখছেন না কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভারতের গণমাধ্যম স্বস্তির বিষয়টি স্পষ্ট করলেও বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন এতে খুশির তেমন সংবাদ নেই। তবে করোনার টিকা আগে ও স্বল্প মূল্যে পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। মাইদুর রহমানের রুবেলের রিপোর্ট। ভারত চীন টানাপোড়েনে করোনা মহামারীর মধ্যেই প্রতিবেশী দেশ সফর শুরু করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সফরকে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। তবে ঢাকায় আনুষ্ঠানিক বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের নিশ্চয়তা মেলেনি। আলোচনায় আসেনি তিস্তা প্রকল্প আর শুরু থেকেই রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের কার্যকর সমর্থনের প্রত্যাশায় বাংলাদেশ। আমি মনে করি না যে এই সফরের মাধ্যমে বড় যেগুলো সমস্যা রয়ে গেছে ভারতের সাথে, বিশেষ করে তিস্তা নদী নিয়ে এখনো সমস্যা রয়ে গেছে, আমাদের বর্ডার কিলিং নিয়ে এখনো সমস্যা রয়ে গেছে, ভারতের রোহিঙ্গার ব্যাপারে যদিও তারা বলছে যে বাংলাদেশকে সাপোর্ট করবে, কিন্তু সেটা আন্তর্জাতিক পর্যায়ে কতখানি করবে, মিয়ানমারের উপরে ভারত প্রেসার দিবে কিনা, আমি মনে করি না যে এই পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে সমাধান হবে। চীন ভারত উভয় দেশই তাদের উৎপাদিত করোনার টিকা বাংলাদেশকে দেওয়ার আগ্রহ দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মূল্যে ও আগে পাওয়ার দিক বিবেচনা করে কিনলে দেশের কল্যাণ হবে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরটা গুরুত্বপূর্ণ, তবে এতে অতি উৎসাহিত হবার কিছু নাই। চীন আমাদেরকে অফার করেছে, রাশিয়াও আমাদেরকে অফার করছে, সুতরাং যেটি আমাদের জন্য মঙ্গল অতি দ্রুত আমাদের কাছে আসবে সেটি আমাদেরকে নেওয়া উচিত। সুতরাং এখানে জাতীয় স্বার্থের বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। চীন সংক্রান্ত যে অস্বস্তি দিল্লিতে আছে সেটা নিয়েও আমাদের উৎসাহিত হবার কিছু নাই। টিকা পাওয়ার খবরটি খানিক স্বস্তির হলেও বড় অর্জন দেখছে না সাবেক পররাষ্ট্র সচিব। অক্সফোর্ড যে টিকা উদ্ভাবন করেছে সেটা ভারতে সেটার একটা বড় অংশ তৈরি হবে। ভারতে তৈরি হলে আমার বিশ্বাস যে আমরা সাশ্রয়ী মূল্যে এটা পেতে পারি, আর এটা একটা ভালো খবর আমাদের জন্য। দীর্ঘদিন ধরে যেসব বিষয় ঝুলে আছে সেগুলি নিয়ে খুব বড় কোনো প্রোগ্রেস কিন্তু আমি সত্যিকার অর্থে আশা করছি না। আমরা অনেকদিন যাবত যেটা প্রত্যাশা করছি সেটা হলো যে তিস্তার পানি চুক্তি কিছু একটা হয়ে যাবে,
সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বর্ডার কিলিং যেটা বিএসএফ এর গুলিতে প্রায় বাংলাদেশি সিভিলিয়ানরা মারা যান, এটা থেকে নতুন করে আশাবাদী হওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। পশ্চিমা বিশ্বের মতো চীন ও ভারত বাংলাদেশের উন্নয়ন অংশীদার, সবার সাথে সুসম্পর্ক রেখে জাতীয় স্বার্থের বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। হত্যার রাজনীতি বিএনপির মূল প্রতিপাদ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২১শে আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ক্ষমতার আসনে বসেছিলেন। ক্ষমতা নিষ্কণ্টক করার জন্য সেনাবাহিনীর হাজার হাজার জওয়ানকে হত্যা করেছেন। খালেদা জিয়া এবং তার উত্তরাধিকারীরাও একই পথ অনুসরণ করেছেন বলে অভিযোগ করেন মন্ত্রী। আজকে এই গ্রেনেড হামলার বিচার হয়েছে, বিচারের রায় এখনো কার্যকর হয়নি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিকের সাথে আমি একমত। এই বিচার তখনই পরিপূর্ণ বিচার হবে যাদের মদদে তারেক রহমানের পরিচালনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, অর্থাৎ বেগম খালেদা জিয়াকেও এখানে যদি হুকুমের আসামি করা না হয় তাহলে বিচার পরিপূর্ণ হয়েছে বলে অনেকেই মনে করে না। আমিও সেটির সাথে একমত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তারা জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতা ছাড়া এগোয়নি, আর জিয়াউর রহমানের পেছনে ছিল আমেরিকা। বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান ও ঢাকায় মার্কিন দূতাবাসের সংযোগের বিষয় তুলে ধরে এই বিষয়ের তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন সাংবাদিক লরেন্স শিফসুলস। বৃহস্পতিবার সিআরআই আয়োজিত বাংলাদেশ 1975 সেটিং দ্য ক্লক ব্যাক শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন। ভার্চুয়াল এই আলোচনায় আরও যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাসরিন আহমদ, সাংবাদিক সৈয়দ বদরুল আহসান ও নিউ ইয়র্ক বাংলাদেশের ভিজিটিং স্কলার সলিল ত্রিপাঠী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সুবহান। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ স্মরণসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রখ্যাত ভাস্কর্য শিল্পী মৃণাল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। শুক্রবার রাত ২টার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মতিঝিলের বক ভাস্কর্যটি মৃণাল হক নির্মাণ করেন। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারা দেশে তিনি অনেক ভাস্কর্যের কাজ করেছেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/RTV Digitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।